এটা একটি ভয়ঙ্কর জঙ্গলের গল্প। এই জঙ্গলের ভেতর যেই প্রবেশ করে সে আর কখনো জীবিত ফিরে আসে না। আর যখন জানতে পারবেন এই মানুষগুলোকে আসলে কে গায়েব করে দেয় এবং তাদের সঙ্গে ঠিক কি ঘটে, তখন বিশ্বাস করুন ভয় আপনার শরীর কাঁপিয়ে দেবে। কিন্তু গল্পটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন কয়েকজন বন্ধু এই জঙ্গলে ঘুরতে আসে। এখন প্রশ্ন হলো, তারা কি জীবিত অবস্থায় এই জঙ্গল থেকে বের হতে পারবে, নাকি তারাও সেই অজানা ভয়ঙ্কর শক্তির শিকার হবে? সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। গল্পের শুরু হয় স্কট নামের এক ব্যক্তিকে দিয়ে। সে তার নিখোঁজ মেয়েকে খুঁজতে একটি ছোট্ট শহরে আসে। আসলে এক সপ্তাহ আগে এই শহর থেকেই তার মেয়ে জেনিফার শেষবারের মতো তাকে একটি মেসেজ পাঠিয়েছিল। এরপর থেকেই সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সেই আশায় স্কট লোকাল পুলিশের কাছে সাহায্য চায়, কিন্তু পুলিশ তার কথাকে একদমই গুরুত্ব দেয় না। একজন পুলিশ তাকে বোঝায় এই শহরে অনেক তরুণ তরুণী ঘুরতে আসে, তারা নিজেদের মতো আনন্দ করে, কিছুদিন পরিবারের সঙ্গে যোগাযোগও রাখে না। আপনার মেয়েও নিশ্চয়ই তার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছে। কিন্তু স্কট সঙ্গে সঙ্গেই বলে ওঠে, আমার মেয়ে এমন নয়। এরপর স্কট একটি হোটেলে ওঠে এবং আশেপাশের লোকজনকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। খোঁজ করতে করতে সে শেষ পর্যন্ত একটি বাড়ি গিয়ে পৌঁছে। সেখানে তার পরিচয় হয় নেট নামের এক ব্যক্তির সঙ্গে। কথাবার্তার এক পর্যায়ে স্কট জানায় তার মেয়ে জেনিফার 5 জন বন্ধুকে নিয়ে এই শহরে এসেছিল। কথাটা শুনে নেট কিছুক্ষণ চিন্তা করে বলে, কয়েকদিন আগে সে সত্যিই এমন এক মেয়েকে তার বন্ধুদের সঙ্গে দেখেছিল। তারা ছিল খুবই দুষ্ট, তবে এখন তারা কোথায় আছে সেটা সে জানে না। এরপর নেট স্কটকে সতর্ক করে দিয়ে বলে, যদি তারা জঙ্গলের দিকে গিয়ে থাকে তাহলে তাদের ফিরে আসা প্রায় অসম্ভব। স্কট অবাক হয়ে কারণ জানতে চাইলে নেট নিচু গলায় বলে, ওই জঙ্গলে কিছু একটা আছে, এমন কিছু যা মানুষকে গায়েব করে দেয়, কাউকেই ছাড়ে না। এই কথা শুনে স্কটের মুখে স্পষ্ট ভয় ফুটে ওঠে। এরপর গল্প 6 সপ্তাহ পেছনে চলে যায়। এবার দেখা যায় জেনিফার আর তার 5 বন্ধু ভার্জিনিয়ার ঘন জঙ্গলে হাইকিং করতে যাচ্ছে। পথে হঠাৎ তাদের গাড়ির একটি চাকা পাংচার হয়ে যায়। বাধ্য হয়ে তারা মাঝপথে গাড়ি থামায়। চাকা বদলানোর পর আবার যাত্রা শুরু করে এবং কিছুক্ষণ পর একটা ছোট্ট শহরে পৌঁছে যায়। সবাই মিলে ঠিক করে আজ রাতটা এখানেই থাকবে, সকালে উঠে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবে। কিন্তু তারা তখনও জানতো না এই সিদ্ধান্তই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। হোটেলে পৌঁছে তারা একটি রুম নেয়। তখন সেখানে কাজ করা এক মহিলা তাদের সাবধান করে দিয়ে বলে, জঙ্গলে ঘুরতে গেলে খুব সতর্ক থাকবে আর কোনোভাবেই মূল পথ ছেড়ে অন্যদিকে যেও না, কারণ একবার পথ হারিয়ে ফেললে ভয়ঙ্কর বিপদে পড়বে। তার কণ্ঠে এমন এক অদ্ভুত ভয় ছিল যেন সে এমন কিছু জানে যা অন্য কেউ জানে না। কথাগুলো শুনে জেনিফারের একটু অস্বস্তি হলেও সেই বিষয়টাকে সাধারণ সতর্কতা ভেবেই আর গুরুত্ব দেয় না। এরপর সবাই একটি বারে গিয়ে আনন্দ করতে শুরু করে। হাসি ঠাট্টা, গান আর হইচয়ে পুরো পরিবেশ জমে ওঠে। সেখানেই নেটও উপস্থিত ছিল। তাদের বয়স আর আচরণ দেখে সে বুঝতে পারে তারা পরিস্থিতির ভয়াবহতা বুঝছে না। তাই সে তাদেরকে বলে, এই জঙ্গল খুবই বিপজ্জনক, এখানে আসাটাই তাদের উচিত হয়নি। এরপর সে আরো বলে, যদি কোনো গাইডের দরকার হয় তাহলে যেন তাকে জানায়, সে আর তার বন্ধুরা সাহায্য করতে প্রস্তুত আছে। কিন্তু অ্যাডাম তার কথা শুনে হেসে দেয়, যেন সবকিছুই নিছক মজা। এই নিয়ে নেট আর তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। বার থেকে বের হওয়ার পর তারা দেখে তাদের গাড়ির পাশে এক অদ্ভুত লোক দাঁড়িয়ে আছে। অ্যাডাম তাকে কিছু প্রশ্ন করলেও লোকটি কোনো উত্তর দেয় না, শুধু চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকে। রাগে অ্যাডাম তার দিকে একটি বোতল ছুঁড়ে মারে, কিন্তু পরের মুহূর্তেই লোকটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়, যেন সে কখনো সেখানে ছিলই না। ঘটনাটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায় এবং আর দেরি না করে দ্রুত হোটেলে ফিরে যায়। সেই রাতেই জেনিফার তার বাবা স্কটকে ফোন করে কথা বলে, কিন্তু এটাই ছিল তার বাবার সঙ্গে শেষ ফোন কল এবং শেষ মেসেজ। এরপর দেখা যায় জেনিফার আর তার বয়ফ্রেন্ড ড্যারিয়াস রুমে একসঙ্গে সময় কাটাচ্ছে, কিন্তু তারা বুঝতেই পারে না জানালার বাইরে কেউ একজন
চুপচাপ দাঁড়িয়ে তাদের দেখছে। পরদিন সকালে জেনিফার জগিং করতে বের হয়। পথে তার দেখা হয় এক মেয়ের সঙ্গে, যে রাস্তার মাঝখানে হাতে বানানো ব্রেসলেট বিক্রি করছিল। তার সঙ্গে একটা ছোট্ট মেয়েও ছিল। কিন্তু জেনিফারকে দেখা মাত্র সেই ছোট্ট মেয়েটি হঠাৎ ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। জেনিফার একটি ব্রেসলেট কেনে এবং মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কোনো প্রশ্নেরই উত্তর দেয় না, শুধু নীরবে জেনিফারের দিকে তাকিয়ে থাকে। এরপর সবাই মিলে জঙ্গলে হাইকিং এর উদ্দেশ্যে রওনা দেয়। প্রবেশমুখে তারা একটি বোর্ড দেখতে পায়, যেখানে লেখা ছিল অ্যাপালেচিয়ান ট্রেল। শুরুতে সবাই খুবই এক্সাইটেড ছিল। হাসতে হাসতে খেলতে খেলতে তারা সামনে এগিয়ে যেতে থাকে এবং চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। বিশাল উঁচু উঁচু গাছ, চারদিকে গভীর নীরবতা আর ঘন জঙ্গল দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। ঠিক তখনই ড্যারিয়াস জানায় এই জঙ্গলের ভেতরে কোথাও একটা পুরনো দুর্গ আছে। সেটা না দেখে ফিরে যাওয়া নাকি সবচেয়ে বড় ভুল হবে। কিন্তু জেনিফার সঙ্গে সঙ্গে আপত্তি জানায়। সে বলে কোনোভাবেই মূল পথ ছেড়ে অন্যদিকে যাওয়া উচিত হবে না, কারণ হোটেলে সেই মহিলা আগেই তাদেরকে এই ব্যাপারে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে। কিন্তু ড্যারিয়াস অবশেষে অনেক বুঝিয়ে জেনিফারকে রাজি করিয়ে ফেলে। তারপর সবাই মিলে মূল রাস্তা ছেড়ে জঙ্গলের আরো গভীরে ঢুকে পড়ে। তারা তখনও বুঝতে পারেনি এই একটা সিদ্ধান্তই তাদের জীবনের সবচেয়ে বড় বিপদের কারণ হতে চলেছে। অনেকক্ষণ হাঁটার পরও কোথাও সেই পুরনো দুর্গের দেখা মেলে না। হঠাৎ মিলার পা পিছলে যায়, তবে সে কোনো মতে নিজেকে সামলে নেয়। এবার সবার মধ্যেই দুশ্চিন্তা শুরু হয়, এতক্ষণ চলার পরও দুর্গটা কোথায়। ধীরে ধীরে সবাই ক্লান্ত হয়ে পড়ে এবং ঠিক করে আর এগোনো ঠিক হবে না, এবার ফিরে যাওয়াই ভালো। কিন্তু ঠিক তখনই পাহাড়ের ঢাল বেয়ে একটি বিশাল ভাঙা গাছ তাদের দিকে গড়িয়ে আসতে শুরু করে। প্রাণ বাঁচাতে সবাই চারদিকে ছুটে পালায়। এই হুড়োহুড়ির মধ্যেই গ্যারি নামের তাদের এক বন্ধু নিচে পড়ে যায়। সে উঠে দাঁড়ানোর আগেই সেই বিশাল গাছটি সোজা তার উপর পড়ে তাকে চাপা দিয়ে দেয়। মুহূর্তের মধ্যে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। বাকি সবাই আহত অবস্থায় একে অপরকে সামলাতে সামলাতে গ্যারির কাছে ছুটে আসে, কিন্তু তার অবস্থা দেখে সবার বুক কেঁপে ওঠে। গ্যারির মাথা এতটাই থেতলে গিয়েছিল যে সে ঘটনাস্থলে মারা যায়। লুইস রাগে ফেটে পড়ে ড্যারিয়াসকে সব দোষ দিতে শুরু করে। সে চিৎকার করে বলে, সব তোমার জন্য হয়েছে। তুমি যদি আমাদের পথ না বদলাতে বলতে, তাহলে আজ গ্যারির মৃত্যু হতো না। কিন্তু বাকিরা কোনো মতে তাকে শান্ত করে। তারা বুঝতে পারে এই জায়গায় আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে। এই দুর্ঘটনায় ড্যারিয়াসের হাতও গুরুতরভাবে আহত হয়েছিল। তাই মিলা, যে একজন ডাক্তার, সঙ্গে সঙ্গে তার হাতের চিকিৎসা করে ব্যান্ডেজ করে দেয়। এরপর সবাই জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা শুরু করে, কিন্তু যতবারই তারা বের হওয়ার পথ খুঁজতে যায় ততবারই ব্যর্থ হয়। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। তার উপর শুরু হয় প্রবল বৃষ্টি। আতঙ্কিত হয়ে লুইস ড্যারিয়াসকে বলে, আমরা পথ হারিয়ে ফেলেছি, এখন কি করব? ড্যারিয়াস কিছুক্ষণ ভেবে বলে, যদি ওই পাহাড়টা পার হতে পারি তাহলে হয়তো বের হওয়ার রাস্তা পাওয়া যাবে, কিন্তু আজ রাতটা আমাদেরকে এখানে কাটাতে হবে। অগত্যা সবাই সেখানে তাঁবু খাটিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। একে একে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে জেনিফারের ঘুম ভেঙে যায়। আবারও তার মনে হয় আশেপাশে কেউ যেন আছে, কিন্তু জানালার বাইরে গাছের ছায়া ভেবে সেই বিষয়টা গুরুত্ব না দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই দেখে নীলা তাঁবুতে নেই। এরপর তারা নিজেদের ব্যাগ পরীক্ষা করে বুঝতে পারে তাদের মোবাইল ফোনগুলো উধাও হয়ে গেছে। ঠিক তখনই অ্যাডামের মাথায় আসে ভয়ঙ্কর একটা বিষয়। তারা রাতভর যে জায়গায় ঘুমিয়েছিল সেটা কোনো সাধারণ জায়গা নয়, বরং একটা পুরনো কবরস্থান। এদিকে ড্যারিয়াস অবশেষে সেই দুর্গটিও খুঁজে পায়, যেটা দেখার জন্য তারা এত দূর এসেছিল। দুর্গের সামনে থাকা একটি পুরনো বোর্ডে লেখা ছিল, বহু বছর আগে এখানে একটা বিচ্ছিন্ন কমিউনিটি বাস করত, আর হয়তো এখনো করে। সেখানে আরও লেখা ছিল 1859 সালে এই গোষ্ঠীর প্রতিষ্ঠা হয়েছিল। তাদের বিশ্বাস ছিল একদিন পুরনো আমেরিকা ধ্বংস হয়ে যাবে আর তখন শুধু তাদের শাসনই টিকে থাকবে।
এরপর জেনিফার সবাইকে জানায় রাতে সে তাঁবুর পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, কিন্তু সে ভেবেছিল হয়তো গাছের ছায়া, তাই আর গুরুত্ব দেয়নি। কথাটা শুনেই অ্যাডাম বুঝতে পারে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর হয়ে উঠছে। এরপর সবাই মিলাকে খুঁজতে বের হয়। ঠিক তখনই জেনিফারের চোখে পড়ে সেই ছোট্ট মেয়েটিকে, যাকে সে শহরে ব্রেসলেট বিক্রি করতে দেখেছিল। কিন্তু তাদের দেখা মাত্রই মেয়েটি দৌড়ে পালাতে শুরু করে। অ্যাডাম তাকে ধরতে পেছনে ছুটে যায়, কিন্তু হঠাৎ তার পা একটি ফাঁদে আটকে যায়। মুহূর্তের মধ্যে সেই ফাঁদ তাকে টেনে নিয়ে একটি গভীর গর্তের দিকে ছুঁড়ে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যাডাম অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে যায়। সবাই ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে। গর্তের ভেতর তাকিয়েও তারা অ্যাডামকে কোথাও দেখতে পায় না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে তারা সাহায্যের খোঁজে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর জঙ্গলের ভেতরে তারা একটি পুরনো ক্যাম্প দেখতে পায়। সেখানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য ব্যাগ, মোবাইল ফোন, জুতা আর নানা ধরনের ব্যক্তিগত জিনিসপত্র। দেখে মনে হচ্ছিল অনেক মানুষ এখানে এসেছিল, কিন্তু আর কখনো ফিরে যেতে পারেনি। তারা চুপচাপ সেখান থেকে চলে যেতে চাইছিল। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা দুজন অদ্ভুত লোককে তারা দেখতে পায়। তারা অ্যাডামকে বন্দি করে কোথাও নিয়ে যাচ্ছিল। অ্যাডামকে ওই অবস্থায় দেখে ড্যারিয়াস সঙ্গে সঙ্গে তাদের কাছে গিয়ে তাকে ছেড়ে দিতে বলে। কিন্তু লোক দুজন এমন এক অজানা ভাষায় কথা বলতে শুরু করে যা তাদের কেউই বুঝতে পারে না। সেখান থেকেই তর্ক শুরু হয়ে যায়। ঠিক তখনই অচেতন অবস্থায় পড়ে থাকা অ্যাডামের জ্ঞান ফিরে আসে। পাশে পড়ে থাকা একটি মোটা কাঠ তুলে নিয়ে সে হঠাৎ একজনের উপর ঝাঁপিয়ে পড়ে। উন্মাদের মতো একের পর এক আঘাত করতে থাকে। এতটাই নির্মমভাবে আঘাত করে যে লোকটার মাথাই ফেটে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। হাঁপাতে হাঁপাতে অ্যাডাম বলে এই লোকগুলোই মিলাকে মেরে ফেলেছে। নিজের সঙ্গীকে মৃত দেখে অন্য লোকটি আতঙ্কে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। ঠিক সেই সময় মিলাও সেখানে এসে উপস্থিত হয়। মাটিতে পড়ে থাকা লাশ দেখে সে ভয়ে জমে যায়। সবাই একসঙ্গে তাকে জিজ্ঞাসা করে সে এতক্ষণ কোথায় ছিল। মিলা জানায় রাতে সে টয়লেট করার জন্য একটু দূরে গিয়েছিল, কিন্তু ফেরার সময় পথ হারিয়ে ফেলে। অনেক কষ্টে যখন আবার ফিরে আসে তখন সেখানে কাউকে পায়নি। সবাই যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তার কথা শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর সবাই অ্যাডামের উপর রেগে যায়। তারা বলে সে অকারণেই ওই জঙ্গলের মানুষটিকে হত্যা করেছে। কিন্তু অ্যাডাম নিজের পক্ষ নিয়ে বলে ওরা আমাকে শিকারের মতো ধরে নিয়ে যাচ্ছিল, কে জানে পরে আমার সঙ্গে কি করত। যা হয়েছে হয়েছে, এখন এসব ভুলে সামনে এগোনোই ভালো। এরপর তারা আবার সামনে এগোতে শুরু করে। কিন্তু কিছু দূর যেতেই লুইসের পা একটি লুকানো ফাঁদের উপর পড়ে, আর পরের মুহূর্তেই মাটির নিচ থেকে একটি ধারালো কাঠের মোটা খুঁটি প্রচণ্ড গতিতে ছিটকে উঠে এসে সোজা ড্যারিয়াসের বুক ভেদ করে যায়। মিলা সঙ্গে সঙ্গে ড্যারিয়াসের কাছে ছুটে আসে এবং আবারও তার প্রাথমিক চিকিৎসা শুরু করে। কোনো রকমে তাকে সামলে সবাই সামনে এগোতে থাকে। ঠিক তখনই দেখা যায় গাছের ছদ্মবেশে লুকিয়ে থাকা এক জঙ্গলি লোক আচমকা লুইসকে ধরে টেনে নিয়ে যায়। সবকিছু এত দ্রুত ঘটে যে কেউ কিছু বোঝারও সুযোগ পায় না। মুহূর্তের মধ্যে চারদিক থেকে আরও অনেক জঙ্গলি লোক এসে তাদের ঘিরে ফেলে। চারদিকে শুরু হয়ে যায় ভয়াবহ আতঙ্ক। প্রাণ বাঁচাতে সবাই যে যেদিকে পারে দৌড়াতে থাকে। এই বিশৃঙ্খলার মধ্যেই মিলা হঠাৎ একটি গভীর গর্তে পড়ে যায়। তাকে আটকে যেতে দেখে অ্যাডাম সঙ্গে সঙ্গে গর্তের কাছে ছুটে আসে। নিচে তাকাতেই তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায়। গর্তের ভেতরে থাকা বিশাল বিশাল ধারালো কাঠের কাঁটা মিলার শরীর ভেদ করে ঢুকে গেছে। অসহ্য যন্ত্রণায় সে ছটফট করছিল। এই ভয়াবহ দৃশ্য দেখে অ্যাডাম সম্পূর্ণ ভেঙে পড়ে। সে বুঝতে পারে মিলাকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়, কারণ তার গভীর ক্ষতগুলো ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। তাই নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও অ্যাডামকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। আর সে চলে যেতেই এক জঙ্গলি লোক সেখানে এসে তীর ছুঁড়ে মিলার জীবন চিরতরে শেষ করে দেয়। এদিকে অ্যাডাম প্রাণ বাঁচানোর জন্য উন্মাদের মতো দৌড়াচ্ছিল, কিন্তু সে জানতো না সামনে আরেক জঙ্গলি লোক আগে থেকেই ফাঁদ পেতে বসে আছে। হঠাৎ তার পা সেই ফাঁদে আটকে যায়। নিজেকে সামলে ওঠার আগেই লোকটি এসে তাকে ধরে ফেলে। অন্যদিকে জেনিফার আর ড্যারিয়াসও প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারাও ধরা পড়ে যায়। এরপর দৃশ্য কেটে যায় স্কটের কাছে। সে নিজের বাড়িতে জেনিফারের সৎমা এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বসে আছে। মেয়ের চিন্তায় অস্থির হয়ে সে জেনিফারের জন্য একটি ভয়েস মেসেজ রেখে যায়। জেনিফার,
আমি তোমাকে খুব ভালোবাসি। যদি তুমি আমার এই ভয়েস মেল শুনে থাকো তাহলে প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ফোন করো। এরপর যখন জেনিফারের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটি অন্ধকার কারাগারের ভেতর দড়ি দিয়ে শক্ত করে বাঁধা অবস্থায় দেখতে পায়। ঠিক তখনই কর্কর শব্দ করে দরজাটা খুলে যায়। জেনিফার মাথা তুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি যার কাছ থেকে সে শহরে ব্রেসলেট কিনেছিল। জেনিফার তাকে সাহায্য করার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু মেয়েটি খুব ঠান্ডা আর নির্লিপ্তভাবে কথা বলে, যেন জেনিফারের কষ্টে তার কোনোই অনুভূতি নেই। এরপর সে একটি বালতিতে করে পানি, সামান্য রুটি আর একটি আপেল এনে দেয়। সঙ্গে উপরে ওঠার জন্য একটি সিঁড়িও রেখে যায়। কোনো মতে উপরে উঠে জেনিফার দেখে তার বাকি বন্ধুদেরকেও দড়ি দিয়ে বেঁধে এক সারিতে দাঁড় করে রাখা হয়েছে। এরপর জঙ্গলি লোকগুলো তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে নিজেদের গ্রামের দিকে নিয়ে যেতে শুরু করে। গ্রামের মানুষগুলো তাদের এমনভাবে তাকিয়ে দেখছিল যেন তারা কোনো মানুষ নয় বরং শিকার করা পশু। চারদিকে অদ্ভুত নীরবতা আর ভয়ঙ্কর দৃষ্টি। এরপর সে একই মহিলা তাদের মুখের কাপড় খুলে একটি পুরনো হল ঘরে নিয়ে যায়, যেটা দেখতে অনেকটা আদালতের মতো। সেখানে তাদের নেতা জেনিফার এবং তার বন্ধুদের বিরুদ্ধে তাদের এক সঙ্গীকে হত্যার অভিযোগ তোলে, কিন্তু জেনিফার স্পষ্টভাবে জানিয়ে দেয় তারা ইচ্ছা করে কাউকে হত্যা করেনি। নেতা আবারও শান্ত গলায় জিজ্ঞাসা করে, তোমরা কি সত্যিই কোনো অপরাধ করনি? জেনিফার আবারও একই উত্তর দেয়, না। ঠিক তখনই আরেক জঙ্গলি লোক সামনে এগিয়ে আসে। সেই লোকটি অ্যাডামকে হামলা করতে দেখেছিল। সে সবাইকে জানায়, আমি আর আমার সঙ্গী আমাদের পশু ধরার ফাঁদ পরীক্ষা করছিলাম, তখন ভুল করে অ্যাডাম আমাদের ফাঁদে আটকে যায়। আমরা ভেবেছিলাম সে পথ হারিয়ে ফেলেছে, তাই তাকে পাহাড়ের ওপাশে পৌঁছে দিতে যাচ্ছিলাম যেন সে নিরাপদে জঙ্গল থেকে বের হতে পারে, কিন্তু সেই আমাদের লোকের উপর হামলা করে তাকে মেরে ফেলে। এই কথা শুনে পুরো হলঘর নিস্তব্ধ হয়ে যায়। নেতা আর এক মুহূর্ত দেরি না করে সবাইকে অপরাধী ঘোষণা করে। তারপর অ্যাডামের জন্য একই শাস্তি নির্ধারণ করা হয় যেভাবে সে তাদের লোকটিকে হত্যা করেছিল। নেতা একটি মোটা কাঠ তুলে নেয় এবং নির্মমভাবে অ্যাডামকে আঘাত করতে থাকে। একসময় তার চিৎকার চিরদিনের জন্য থেমে যায়। এই দৃশ্য দেখে বাকিদের বুক কেঁপে ওঠে। এরপর বন্ধুদের মধ্যে জীবিত থাকে মাত্র 3 জন, লুইস, ড্যারিয়াস আর জেনিফার। এদের মধ্যে লুইস প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করে, কিন্তু জঙ্গলি লোকেরা তাকে ধরে ফেলে। শাস্তি হিসেবে তারা তার 2 চোখে গরম লোহার রড ঢুকিয়ে তাকে চিরতরে অন্ধ করে দেয়। এরপর তাকে একটি অন্ধকার গুহার ভেতর বন্দি করে রাখা হয়। এরপর তারা ড্যারিয়াসকে ধরে নিয়ে আসে, তার সঙ্গেও একই কাজ করতে যাচ্ছিল। ঠিক তখনই জেনিফার সামনে এসে বাধা দেয়। আতঙ্কিত কণ্ঠে সে বলে, ড্যারিয়াস খুব বুদ্ধিমান, সে ঘর বানাতে পারে, বসতি গড়ে তুলতে পারে, সে তোমাদের অনেক কাজে লাগবে। তখন জঙ্গলি লোকগুলো একে অপরের দিকে তাকায়। তারপর নেতাটি জেনিফারকে জিজ্ঞাসা করে, যদি সে আমাদের কাজে লাগে তাহলে তুমি কি কাজে লাগবে? কিছুক্ষণ নীরব থাকার পর জেনিফার বাধ্য হয়ে বলে, আমি পুরোপুরি সুস্থ, আমি তোমাদের কমিউনিটির জন্য সন্তান জন্ম দিতে পারি, আমি তোমাদের নেতা স্ত্রী হতে পারি। এই কথা শুনে নেতা গভীর চিন্তায় পড়ে যায়। শেষ পর্যন্ত সে প্রস্তাবটি মেনে নেয়। এরপর সে জেনিফার আর ড্যারিয়াসকে স্পষ্ট জানিয়ে দেয়, আজ থেকে তোমরা চিরদিনের জন্য এই কমিউনিটির সদস্য। পালানোর সামান্য চেষ্টা করলেও সেদিনই তোমাদের মেরে ফেলা হবে। অসহায় হয়ে জেনিফার আর ড্যারিয়াস সেই শর্ত মেনে নিতে বাধ্য হয়। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। দেখা যায় স্কট এখনও নিজের মেয়েকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে আবার সেই ছোট্ট শহরে আসে, ঠিক সেই হোটেলে যেখান থেকে জেনিফার শেষবার তাকে ফোন করেছিল। স্কট হোটেলের মালিক মহিলার সঙ্গে কথা বলে এবং জেনিফারের ব্যাপারে জানতে চায়। অনেকক্ষণ দ্বিধায় থাকার পর অবশেষে সেই মহিলা ধীরে ধীরে এমন এক ভয়ঙ্কর সত্য জানাতে শুরু করে যা শুনে স্কটের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। হোটেলে সে মালিক মহিলা স্কটকে জানায় জঙ্গলের গভীরে ফাউন্ডেশন কমিউনিটি নামে একটি বিচ্ছিন্ন উপজাতি বাস করে। তিনি বলেন 1859 সালে গ্রামের 12টি পরিবার সবকিছু ছেড়ে পাহাড়ের ভেতরে চলে গিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল সভ্য সমাজ থেকে দূরে নিজেদের আলাদা একটি জাতি গড়ে তোলা। তারপর থেকেই তারা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিজেদের নিয়মে সেখানে বসবাস করে আসছে। এরপর তিনি গভীর কণ্ঠে বলেন, হয়তো তোমার মেয়েও এখনো ওদের কাছে আছে। স্কট অবাক হয়ে জিজ্ঞাসা করে,
তাহলে ওদের বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নেয় না কেন? মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে বলে, কারণ এখন আর কেউ বিশ্বাসই করে না যে ওই কমিউনিটি এখনো টিকে আছে। তাই আমাদের গ্রামের কেউ কখনো ওদের এলাকায় যায় না, কারণ যারা গেছে তারা আর কখনো ফিরে আসেনি। পরদিন সকালেই স্কট মেয়েকে খুঁজে বের করার উদ্দেশ্যে জঙ্গলের দিকে রওনা দেয়। হোটেলের মালিক তার পরিচয় করিয়ে দেন অ্যাড নামের এক অভিজ্ঞ শিকারীর সঙ্গে। অ্যাড জঙ্গলের প্রতিটি পথ, প্রতিটি ফাঁদ আর প্রতিটি বিপদ সম্পর্কে খুব ভালো জানত। কিছু টাকা আর একটা পুরনো উপকারের প্রতিদান হিসেবে সে স্কটের সঙ্গে যেতে রাজি হয়। এরপর অ্যাড তার সঙ্গী কুপারকেও ডেকে আনে। তারপর তিনজন মিলে অজানা এক ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় নিজের মেয়েকে ফিরিয়ে আনার জন্য এক বাবার লড়াই। জঙ্গলের গভীরে ঢুকতেই স্কট আর অ্যাড চারদিকে বিপদের নানা চিহ্ন দেখতে পায়। অ্যাড তার অভিজ্ঞতা দিয়ে বারবার স্কটকে লুকানো ফাঁদ থেকে বাঁচাতে থাকে। তারা খুব সাবধানে একের পর এক ফাঁদ এড়িয়ে সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই অ্যাডের সঙ্গী কুপার প্রচণ্ড চিৎকার করে ওঠে। স্কট আর অ্যাড দ্রুত তাকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু তারা বুঝতেই পারেনি মৃত্যু ফাঁদ ইতিমধ্যেই সক্রিয় হয়ে গেছে। মুহূর্তের মধ্যে বিশাল ফাঁদটি ভেঙে নিচে নেমে আসে। বিপদ বুঝতে পেরে স্কট সঙ্গে সঙ্গে পেছনে লাফ দেয়, কিন্তু পরের মুহূর্তেই ভারী গাছের গুড়ি আর ধারালো কাঠের খুঁটি সোজা অ্যাড আর কুপারের উপর এসে পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এবার স্কট সম্পূর্ণ একা হয়ে যায়। চারদিকে আবারও নেমে আসে ভুতুরে নীরবতা। রাত ঘনিয়ে এলেও সে থামে না। মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে সামনে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই ফাউন্ডেশন কমিউনিটির লোকেরা তাকে ধরে তাদের সবার সামনে নিয়ে আসে। আতঙ্কে আর রাগে স্কট আকাশের দিকে গুলি ছুঁড়ে চিৎকার করে ওঠে, আমার মেয়ে কোথায়? জেনিফার কোথায়? কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। চারদিকে শুধুই নিস্তব্ধতা। হঠাৎ একটি তীর এসে সোজা তার হাতে বিদ্ধ হয়। যন্ত্রণায় স্কট হাঁটু গেড়ে বসে পড়ে। কাঁপতে কাঁপতে মাথা তুলে তাকাতেই দেখে তীর ছুঁড়েছে আর কেউ নয়, তার নিজের মেয়ে জেনিফার। ঠিক তখনই কমিউনিটির নেতা সামনে এসে বলে, এটা তোমার মেয়ে নয়, এটা আমার স্ত্রী, আর তুমি আমাদের এলাকায় ঢোকার দুঃসাহস দেখিয়েছ, তাই আগামীকাল তোমার চোখ উপড়ে ফেলা হবে। এরপর জঙ্গলি লোকেরা স্কটকে একটি অন্ধকার কারাগারে বন্দী করে রাখে। এরপর আমরা দেখি রাতে জেনিফার চুপি চুপি কারাগারের দরজা খুলে স্কটকে বলে, চুপ করে থাকো, আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। এরপর সে পুরো সত্যটা জানায়, আমি ইচ্ছা করেই তোমার হাতে তীর ছুঁড়েছিলাম যাতে কেউ আমার উপর সন্দেহ না করে। এরপর সবকিছু বুঝে যায় স্কট। এরপর তারা দুজনে ড্যারিয়াসের কাছে যায়। জেনিফার বলে, আমি এতদিন এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম, চলো এই নরক থেকে পালিয়ে যাই। কিন্তু ড্যারিয়াস যেতে রাজি হয় না। সে বলে, এরা এখন আমার মানুষ, আমি এদের ছেড়ে যেতে পারবো না, তোমরা চলে যাও। আসলে এত বছর এই কমিউনিটির মধ্যে থাকতে থাকতে ড্যারিয়াস মানসিকভাবে পুরোপুরি বদলে গিয়েছিল। তাই চোখের পানি নিয়েই জেনিফার তাকে সেখানেই রেখে বাবাকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর স্কট আর জেনিফার যখন পালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটি আবার তাদের সামনে এসে দাঁড়ায়। তবে এবার সে তাদের ক্ষতি না করে সাহায্য করে। সে জঙ্গল থেকে বের হওয়ার একটি গোপন পথ দেখিয়ে দেয়, কিন্তু সেই পথটি একটি অন্ধকার গুহার ভেতর দিয়ে গেছে, যেখানে অন্ধ মানুষদেরকে বন্দী করে রাখা হয়। আর সেখানেই বন্দী ছিল লুইস। গুহার ভেতরে ঢুকতেই তারা অসংখ্য অন্ধ মানুষকে দেখতে পায়। বছরের পর বছর যারা নিখোঁজ ছিল তাদের চোখ উপড়ে এখানে বন্দী করে রাখা হয়েছিল। ঠিক তখনই জেনিফারের চোখে পড়ে তার বন্ধু লুইস। তাকে ওই ভয়ঙ্কর অবস্থায় দেখে জেনিফার ভেঙে পড়ে। শেষ পর্যন্ত কাঁপা হাতে বন্দুক বের করে সে নিজের বন্ধুকেই গুলি করে হত্যা করে, কারণ সে চাইছিল না লুইস সারা জীবন এই নরকের মধ্যে বেঁচে থাকুক। কিন্তু গুহা থেকে বের হতেই কমিউনিটির লোকেরা তাদের উপর হামলা চালায়। এবার জেনিফার আর কোনো ভয় পায় না, নিজের সমস্ত রাগ আর শক্তি দিয়ে একে একে তাদের মোকাবেলা করতে থাকে। ভয়ঙ্কর লড়াইয়ের পর সে একে একে সবাইকে হত্যা করে ফেলে। ঠিক তখনই সেখানে নেট এসে উপস্থিত হয় এবং তাদের সাহায্য করতে শুরু করে। নেট জানায় 6 বছর আগে সেও এই জঙ্গলে নিজের খুব কাছের একজন মানুষকে হারিয়েছিল। স্কটের চোখে সে একই কষ্ট দেখছিল, আর সেই কারণে সে তাকে সাহায্য করতে এসেছিল। অবশেষে স্কট, জেনিফার আর নেট গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়।
তবে যাওয়ার সময় কমিউনিটির নেতা তাদেরকে দেখে ফেলে, অর্থাৎ গল্প তখনও শেষ হয়নি। সবচেয়ে বড় বিপদ তখনও সামনে অপেক্ষা করছিল। এরপর কয়েকদিন পরের দৃশ্যে দেখা যায় স্কট আর জেনিফার সব ভয়ঙ্কর স্মৃতি পেছনে ফেলে নতুন করে স্বাভাবিক জীবন শুরু করেছে। দেখে মনে হচ্ছিল অবশেষে সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু একদিন হঠাৎ সেই কমিউনিটির নেতা তাদের বাড়িতে হাজির হয়। সে জেনিফারের সৎ মায়ের সঙ্গে ভুয়া পরিচয় দিয়ে বাড়ির ভেতরে ঢুকেছিল। তাকে দেখেই জেনিফার আতঙ্কে জমে যায়। নেতা তাকে আবার নিজেদের সঙ্গে নিয়ে যেতে এসেছে। শুধু জেনিফারকেই নয়, তার গর্ভের সন্তানকেও সে নিজের বলে দাবি করে। তখনই জানা যায় জেনিফার আসলে প্রেগনেন্ট। কিন্তু জেনিফার তার সঙ্গে যেতে সরাসরি অস্বীকার করে। এই কথা শুনে নেতা ভয়ঙ্কর রেগে যায় এবং নির্মমভাবে তার পরিবারের সদস্যদেরকে হত্যা করে ফেলে। ঠিক তখনই হঠাৎ জেনিফারের ঘুম ভেঙে যায়। বুঝতে পারে সে এতক্ষণ যে ভয়ঙ্কর ঘটনা দেখছিল সেগুলো আসলে একটা দুঃস্বপ্ন ছিল। বাস্তবে তখনও কমিউনিটির নেতা তার পরিবারের কোনো ক্ষতি করেনি। কিন্তু পরিস্থিতি ছিল ভয়াবহ, কারণ জেনিফার যদি নেতার সঙ্গে স্বেচ্ছায় ফিরে না যেত তাহলে সে সেখানেই তার পুরো পরিবারকে হত্যা করে ফেলত। নিজের প্রিয়জনদের বাঁচানোর জন্য শেষ পর্যন্ত বাধ্য হয়ে জেনিফার তার সঙ্গে চলে যেতে রাজি হয়। শেষ দৃশ্যে দেখা যায় জেনিফারকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রচণ্ড শব্দে একটা দুর্ঘটনা ঘটে এবং গাড়িটি থেমে যায়। কিছুক্ষণ পর জেনিফার গাড়ি থেকে বেরিয়ে আসে। তখনই বোঝা যায় সুযোগ বুঝে সে শুধু কমিউনিটির লোকদেরকেই নয়, তাদের নেতাকেও হত্যা করেছে। এরপর জেনিফার সেই ছোট্ট মেয়েটিকে নিজের সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই শেষ হয় এই ভয়ঙ্কর ও রহস্যে ভরা গল্প। বন্ধুরা, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বিশ্বাস করুন পাশের এই দুটি ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখনই যে কোনো একটি ভিডিওতে ক্লিক করে দেখে নিতে পারেন। আর যাওয়ার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে এমন আরও দারুণ ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। ধন্যবাদ।